অনুভা খিলখিল করে হেসে উঠল। না না না, এটা স্বপ্ন হতে পারে না। অছি বোকার মতো অনুভার দিকে তাকালো। এত কিছু করার পরেও এই মেয়েটার স্বপ্ন মনে করছে, না অতি খুশিতে পাগল হয়ে গেল। অছি একটু সময় ঠায় বসে থেকে উঠে দাঁড়ালো। অনুকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকলো। ঝর্ণার নিচে ঝর্ণা ছেড়ে দিল। অনুভা অচির গলার নিচে মুখ ঢুকিয়ে দিল। অচি অনুভার কানের কাছে মুখ নিয়ে বলে, এখনো যদি স্বপ্ন মনে হয় তাহলে বাসরটা সেরে নেই, কি বলো পাখি? অচি নিচের বোকামির জন্য রাগে দুঃখে চোখ বন্ধ করে ফেলল। অনুকে বুকের সাথে মিশিয়ে বাইকের ছায়া ধরে একদম নদীর তীরে আসলো। স্রোতে ভেসে আসা খড়কুটো তীরে আটকে আছে, সেগুলো টেনে দ্রুত এক জায়গায় জমা করে তার উপর অনুভাকে শুয়ে দিল। ছুটে কারে এসে বাইকের ব্যাকপাট তুলে বাইকের কাভার বের করলো। খুব সাবধানে অনুকে ঢেকে দিয়ে তার উপর কচুরি পানা দিল। কাছে থেকে দেখলেও বোঝা যাবে না এখানে কোনো মানুষ আছে। অচি খুব সাবধানে সে জায়গা থেকে প্রস্থান করলো। অচি বাইকের উপর বসে দুই হাত বগলের নিচে দিয়ে নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে। পেছনের পায়ের আওয়াজ একদম নিকটে এসে মিলিয়ে গেল। লোকগুলো খুব সন্তর্পণে অচিকে ঘিরে ফেলল। অচি নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। হঠাৎ একটা ঘুষি অচির চোয়াল বরাবর চামড়া ছোঁয়ার আগেই অচি মাথা সরিয়ে ফেলল। কি চাস? অচির তীক্ষ্ণ ও গম্ভীর কণ্ঠ শুনে লোকগুলো তেতে উঠল। অচি লাফ দিয়ে নিচে নেমে একটু সাইড হলো। তোর সাথের মেয়েটি কোথায়, তাকে দিয়ে দে। এত রাতে মেয়ে কোথায় পেলি? ভাই, শালার সাথে কথা বলা বাদ দিয়ে টপকে দেন না কেন? বস একে সোজা উপরে পাঠাতে বলেছে। ওই সুন্দরী ছাড়া গেলে বস জেন্দা জ্বালিয়ে দিবে। একে মেরে দিলে সুন্দরী খোঁজ পাবো কিভাবে? ভাই, বসের ললিতা কেমন আমরাও তো একটু দেখি। বস যার জন্য আমাদের ঘুম হারাম করে এত দূর এক নেউটা ইঁদুরকে সরিয়ে সোজা তার কাছে নিতে বলল। বসের ললিতা এই কথাটাই 11 ছিচকে গুন্ডার কাল হলো। রাগে চোখ লাল হয়ে গেল। দুই হাত বগলের নিচ থেকে বের করে সামনের চারজনকে ধাম ধাম করে বুক বরাবর গুলি করলো। আচমকা হামলা হয়তো তার আশা করেনি। চারটি দেহ মাটিতে লুটিয়ে পড়ল। বাকি 6-7 জন অচির দিকে বন্দুক তাক করতেই অচি লাইফে বাইকের পিছু দাঁড়িয়ে প্রতিজনকে টার্গেট আনলো। এক পা নড়লে তোদের জান ওদের মতোই যাবে, তাই ভালোভাবে জিজ্ঞেস করছি তোদের কে পাঠিয়েছে? কে শুনে কার কথা? 6-7 জন একসাথে বন্দুক তাক করে ফায়ার করতে শুরু করলো। মুখের বিশ্রী ভাষার সাথে আছে। অচে খুব কৌশলে প্রতিটি বুলেট থেকে নিজেকে রক্ষা করছে। এক ছেলে অনুভাকে যা মুখে আসছে বলছে। অচে সূক্ষ্ম হাতে প্রত্যেক জনকে ঘায়েল করলো। অচে দুই পিস্তলে একটাতে 4টা গুলি ছিল, আরেকটিতে 5টি। দুটো পিস্তল ফাঁকা হলে অচি দ্রুত বালির উপর ফেলে বাইকের কাছে এসে সাইডে দাঁড়িয়ে স্টার্ট দিল। খুব সাবধানে দুইজনের গায়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। অচির হাত পুরোপুরি ফাঁকা। 4 জন লোকের হাতে ভরা পিস্তল এখনো বিদ্যমান। অচি কি দিয়ে এদের সাথে মোকাবেলা করবে বুঝতে পারছে না। অচি শূন্য হাত দেখে গুন্ডাগুলো অট্টহাসিতে ফেটে পড়ল। অচি এই সুযোগেরই ফায়দা উঠালো। পা দিয়ে ল্যাং মেরে একজনকে ফেলে হাতের পিস্তল কেড়ে নিল। ধামধাম করে পোক্ত হাতের সঠিক নিশানায় 3 জনের কপাল এফুর ওফুর করে দিল। একজনকে ইচ্ছে করে একটা টোকা দিল না। এত ভয়ঙ্কর সাথীদের মৃত্যু দেখে অনুকে গালি দেওয়া ছেলেটা বালির মাঝে হাঁটু গেড়ে বসে থরথর করে কাঁপতে লাগলো। সবার দেহ যখন নিস্তেজ হয়ে গেল, অচি ধীরে পায়ে অনুকে বেঁধে আনা রশিটি কুড়িয়ে আনলো। কাঁপতে থাকা লোকটার কাছে গিয়ে এক পা মাটিতে ভর দিয়ে আরেক হাঁটু বালির উপর রেখে ছেলেটাকে জোরন দিয়ে বেঁধে ফেললো। তোদের কে পাঠিয়েছে? অচি ভয়ঙ্কর মোটা গলার শব্দটা ছেলেটির সমস্ত রক্ত যেন জমাট বেঁধে দিল। কে পিঠিয়েছে বল? অচি সামান্য 3 শব্দের বাক্যে এমন ভাবে বলল, ছেলেটির আত্মা গুটিয়ে গেল হৃৎপিণ্ডে। এমন ঠান্ডা বাক্যে যে এত তেজ, এত ভয়ঙ্কর শোনাবে, ছেলেটি হয়তো কখনোই সম্মুখীন হয়নি।
আমার ছোট্ট খরগোশ ছানাকে গালি দিয়ে বড্ড ভুল করে ফেলেছিস। যে জিহ্বার সাহায্যে আওয়াজগুলো শব্দ তুলেছিস, সে জিহ্বা থাকার কোনো প্রয়োজন নেই। অছির কাছে সবসময় একটা চকচকে ছুরি থাকে। অনুভা আশেপাশে থাকলে সেটি বেশিরভাগ সময় বুটের নিচে লুকিয়ে রাখে, অন্য সময় প্যান্টের পকেটে থাকে। অছি বুটের ভেতর থেকে ডাইভার্স ছুরিটি বের করে দাঁত দিয়ে কামড়ে ধরলো। অছি বাম হাতের শক্ত লম্বা মোটা মোটা আঙুল দিয়ে ছেলেটার চোয়াল চেপে ধরে টান দিয়ে জিহ্বা বের করে আনলো। ডান হাতের সাহায্যে ঘ্যাস করে জিহ্বা যতটুকু বেরিয়ে এসেছিল পুরোটাই কেটে দিল। জিহ্বাটা ছুঁড়ে ফেলে দিলে নিচে পড়ে লাফাতে লাগলো। ছেলেটা গুমড়ে চিৎকার করে উঠল। রক্ত তিরতির করে এসে অছির টি শার্ট ভিজে গেল। ছেলেটার চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেল, যেন চোখের কোটর থেকে মণিগুলো বেরিয়ে আসবে। ছেলেটার চোখ দিয়ে পানি পড়ছে। এত সুন্দর সুদর্শন সুপুরুষ ঠান্ডা মাথায় খুনি সে কখনো দেখেনি। এই ছেলেকে দেখলে কে বলবে সে কতটা ভয়ঙ্করভাবে মানুষ শেষ করে। অজিত ছুরি দিয়ে ছেলেটার পুরো চেহারা ক্ষতবিক্ষত করে দিল। ছেলেটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। অজি আগের মতোই বসে চুপ করে রক্তাক্ত লাশের দিকে তাকিয়ে আছে। অজি ধীরগতিতে উঠে ছুরির সাহায্যে আগের লাশগুলোর বডি থেকে তার পিস্তলের বুলেটগুলো বের করে নিল। যাবে পুলিশ কেসে, কোনোভাবে সে না ছুরিত হয়। 11টা লাশ টেনে টেনে নদীর স্রোতে ভাসিয়ে দিল। রক্তের দাগগুলো কাছের সেই বয়ামের সাহায্যে যতটা পারল ধুয়ে নিল। বাইকে রক্তের ছোপ ছোপ দাগ লেগেছিল, সেগুলো ধুয়ে দিল। ধারালো নদীতে বুক পর্যন্ত নেমে গোসল করে নিল। তীরে উঠে ঘাসের উপর বসে পড়ল। দীর্ঘক্ষণ ঠায় বসে থেকে উঠে ধীর পায়ে অনুভার পাশে আসলো। অনুকে কোলে নিয়ে বাইকের কাভার হাতে নিল। পায়ের সাহায্যে খড়কুটোগুলো নদীতে ভাসিয়ে দিল। ছেলেটার শরীর থেকে রশি খুলে পরিষ্কার করে বাইকের উপর রেখে দিল। সেটা নিয়ে অচেতন অনুভাকে বুকের সাথে বেঁধে নিল। অনুর হাত পা মালিশ করতে করতে নড়ে উঠল। পিট পিট করে চোখ খুলে আবার বুঝে নিল। চারিদিকে থেকে আজানের সুমধুর সুর ভেসে আসছে। অজি বাসায় এসে আগেই ফ্রেশ হয়েছে। ধিমি গলায় অনুভাকে ডেকে উঠল। অনুভূতি, পাখি, উঠে ফ্রেশ হয়ে আসো। অনুভা কোনো ভূমিতা ছাড়াই উঠে নিচের রুমে চলে গেল। অজয় সাদের সাথে ছাদে বসে রাতের বিবরণ দিল। সাদ চিন্তিত হয়ে বসে আছে, তারও মাথায় কিছু ঢুকছে না। আমাদের আশেপাশে কেউ আছে যে 24 ঘন্টা নজর রেখেছে। অনুকে নিয়ে গভীর রাত্রে বের হয়েছি, এটা পাশের মানুষ ছাড়া বোঝার ক্ষমতা কারও নেই। বিয়ে বাড়িতে কত পরিচিত অপরিচিত লোক এসেছে, কি করে চিনব? ওদের মাঝে একজনের কাছে কল এসেছিল, বলে অনুভার যেন ফুলের টোকাও না লাগে। আমাকে মেরে ওরা অনুকে কিডন্যাপ করত। নাম্বার ছিল একটা কোড। কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। তাই কে হতে পারে? শ্যাম না তো? না, নায়ক হতে পারে। ওর নজর আগে থেকেই অনুর উপর ছিল। নায়ক তো চলে গেছে। ওকে বন্দি করে রেখেছি। সাদ হাসলে বন্ধুর তীক্ষ্ণ বুদ্ধি দেখে। অজি পায়ের উপর পা তুলে খলিলের সামনে বসে আছে। খলিল রাগে কিরমির করছে। এই ছিচকে ছেলের ভাব দেখলে গা পিত্তি চলে। অজি দাঁতে দাঁত চেপে বলে, তুই মরবি তবুও মানুষকে জ্বালাতন বন্ধ করবি না, তাই না? ভদ্রভাবে কথা বল, শুয়া বাচ্চা। অজি খলিলের চেয়ার বুট দিয়ে ঠুক করে গুঁতো দিতেই খলিল হুড়মুড় করে নিচে পড়ে গেল। তোর স্থান হলো আমার পায়ের নিচে, আর একবার বাজে কথা মুখ দিয়ে বের করলে এখানেই পুঁতে দিব। রাত্রে আমার পিছে লোক লাগিয়েছিলিস কেন? আমার বউকে তুলে আনতে? তোর অপদার্থ তৃতীয় লিঙ্গের ছেলের সাথে বিয়ে দিতে? আমি তোর পিছে কোন লোক লাগাইনি। খবর দেখিসনি? তোর 11 জন লোক নদীতে লাশ হয়ে আছে। প্রত্যেকটা লাশের বাহুতে তোর দলের ট্যাটু আঁকা। খলিল ফিচেল হেসে বলে, এখানেই তো তোর বুদ্ধির হাঁটুর নিচে। তোর নাকের নিচ দিয়ে আয়াত খান সহ তার সহধর্মিনীকে মেরে দিল, তুই কিছুই করতে পারলি না। খলিল হা হা করে হাসতে লাগলো। অছে একতলা থুতু খলিলের হা করা মুখে থু করে দিয়ে উঠে দাঁড়ালো। খলিল হাসি থামিয়ে হা করে তাকালো। গিলে খা, আমার থুতুতে ম্যাগনেসিয়াম আছে, দাঁত মজবুত করে। শালা, বুড়ো হয়ে তো দাঁত অর্ধেক খেয়ে ফেলেছিস। অছে খলিলের চেয়ার পা দিয়ে লাথি মেরে বেরিয়ে আসলো।
খলিল বমি করার চেষ্টা করছে। ওজি, আব্বুকে ইচ্ছাকৃত মার্ডার করা হয়েছে। কিন্তু কেন? আমার পিচ্চি বোনটা কি জানে তার পিতামাতা অ্যাক্সিডেন্টে মরেনি, কেউ জেনে বুঝে মেরেছে? সাদের চোখ দিয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ছে। আয়াত খান সাদ খানকে রাস্তা থেকে তুলে এনে নিজের সন্তানের পরিচয়ে বড় করেছেন। সাদ অনুকে সবসময় ছোট বোনের নজরে দেখে, খুব ভালোবাসে মেয়েটিকে। খলিলের পিছে বড় কেউ আছে। ওর এত বড় সাহস নেই যে আয়াত খানকে শেষ করবে। খুলে বলো জি। এমন কেউ আছে যে আমাদের খুব নিকটে, সাদ নায়কের উপর নজর রাখ। কি? যা বলছি কর। আর আয়েশার সাথে আবরিশামকে বিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তোর মাথা ঠিক আছে? কখন কি বলছিস বুঝে শুনে বলছিস তো? শাম আয়েশাকে নিয়ে আরাবিকে আনতে যাবে। যা করে রাস্তায় কর, আমি ব্যবস্থা করে রেখেছি। আয়েশা শামকে ভালোবাসে। সাদার একটা কথাও বলল না। জানে বলে কোনো লাভ নেই, এর মাথায় যা ঢুকেছে তাই করবে। অনুভাকে অনেক জোর করেও শাম নিতে পারল না। অনুভা মূলত অচির কথায় আরাবিকে আনতে গেল না। আয়েশা চুপ করে দাঁড়িয়ে আছে। অনুভা না গেলে শাম তাকে নিবে? অনুভা না গেলে কি শাম তাকে নিবে? শাম কয়েকদিন হলো আয়েশার ছায়াও মারায় না। যেখানে পুরো গাড়ি ফাঁকা, তাই আশা করাও দুষ্কর। আয়েশার ভাবনায় এক কলসি পানি দিয়ে বলে উঠল, আয়শা আসুন। বলা দেরি আয়েশার ছোটা দেরি নেই। আবরিশাম চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। আয়েশা পাশে বসে আছে। মাঝামাঝি রাস্তায় আসতেই কিছু কালো মুখোশধারী লোক এসে শামের গাড়ির সামনে দাঁড়ালো। হঠাৎ লোক সামনে আসে দ্রুত গাড়ির ব্রেক ধরলো। লোকগুলো দরজায় টোকা দিলে শাম গাড়ির দরজা খোলার সাথে সাথে শামকে টান দিয়ে নিচে নামিয়ে নিল। শাম ক্ষিপ্র গতিতে বেঁধে ফেলল। আয়েশাকে ধরে নিয়ে যেতে ধরলে শাম চিৎকার দিয়ে উঠল, আমার সাথে যা ইচ্ছা কর, ওকে ছেড়ে দে। ওই সেলিম, আয়, এই সুন্দরীকে তোর সাথে বিয়ে দেব। আয়েশা চিৎকার করে কান্না করছে। শ্যাম ভাই, আমাকে বাঁচান প্লিজ। আমি এদের বিয়ে করব না, আমি আপনাকে ভালোবাসি। আয়েশার কথা শুনে লোকগুলো থেমে গেল। আয়েশা উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। একজন লোক শামের কাছে এসে বলে, যদি তুই মেয়েটিকে বিয়ে করিস আমরা ছেড়ে দেব, অন্যথায় একে তুলে নিয়ে আমাদের দলের একজনের সাথে বিয়ে দেব। শাম দুই চোখের পানি ছেড়ে দিল। এই মেয়ের ইজ্জত বাঁচাতে গেলে তার 16 বছরের তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা এক নিমিষেই শেষ হয়ে যাবে। ভালোবাসা বাঁচাতে গেলে ছোট্ট পাগলি মেয়ের ইজ্জত চলে যাবে। যে মেয়েটি দিনে 1000 বার কল দিয়ে তাকে বলবে ভালোবাসি। বলিষ্ঠ দেহের যুবকটা আজ অসহায় আয়েশার চোখে শামের মুখের দিকে তাকিয়ে আছে। শাম দুই চোখ বন্ধ করে সম্মতি দিল। কালো মুখোশধারী লোকগুলো এক মুহূর্তের মধ্যে কাছে আর ইমাম ধরে এনে রাস্তার মাঝেই শাম আর আয়েশার বিয়ে পড়িয়ে দিল। আয়েশা তো খুশিতে পাগল হয়ে গেছে, কিন্তু শাম বাকরুদ্ধ হয়ে বসে আছে। লোকগুলো চলে যাওয়ার পর শাম গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল। আবরিশাম তার মা বাবাকে নিয়ে খানবাড়ির ড্রয়িং রুমে বসে আছে। আয়েশা শামের পেছনে দাঁড়িয়ে আছে। আয়েশার খুব ভয় লাগছে। শাম যদি ছেড়ে দেয়। অনুভা আয়েশার হাত ধরে আয়েশের পাশে বসালো। খানবাড়ির পুরো ফ্যামিলিও উপস্থিত আছে। শাম চোখ বন্ধ করে শুকনো ঢোক গিলে বলে, আমি আয়েশাকে বিয়ে করেছি। নামের এই একটা শব্দ যেন পুরো ড্রয়িং রুমে বজ্রাঘাত করল। তাহেরা চৌধুরী শামের রক্তিম চেহারার দিকে তাকিয়ে কেঁদে দিলেন। কি বলছো আবরিশাম? তোর মাথা ঠিক আছে? ভুলে গেছো তুমি? ও মা থামো, আমি আয়েশাকে বিয়ে করেছি। ওকে স্ত্রীর মর্যাদা পুরোপুরি দেব। এ নিয়ে আর একটা শব্দ কেউ করুক, আমি শুনতে চাই না। অনুভা খুশিতে লাফিয়ে উঠল। শ্যাম ভাই, এই সেই মেয়ে যাকে আপনি ভালোবাসেন? অনুভার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে করুণ চোখে তাকিয়ে শাম চোখ বন্ধ করে নিল।
এই মেয়ে যদি জানতো সে আর কেউ না স্বয়ং অনু নিজে, তাহলে এইভাবে খুশি হতো। স্বামীর ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে কাঁদবে না, কারণ সে ছেলে। আরাবির চোখ দিয়ে অশ্র গড়িয়ে পড়ছে। চোখের সামনে ভাইয়ের দীর্ঘদিনের ভালোবাসা গুলি চেতে দেখলো। শ্যাম ফোঁস করে শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। অনুভার দিকে তাকিয়ে নিচের উপর তাচ্ছিল্যের হাসি হাসলো। এমন ভালোবাসা সে বাসলো, জীবনে আর প্রকাশ করা হলো না। মেয়েটিকে একটিবার জানাতে পারলো না। মেয়েটি হয়তো কখনো জানতেও পারবে না যে কেউ তাকে আকাশ পরিমাণ ভালোবেসেছিল। কেউ তার অপেক্ষায় প্রতিনিয়ত ছটপট করত। শ্যাম আয়েশার হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। খানবাড়ির কেউ কিছু বলতে পারলো না। উপর থেকে অছি আর সাদ পুরোটা মনোযোগ দিয়ে দেখলো। অছির চোখের কোণ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে জানে ভালোবাসা হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর, মরণ যন্ত্রণা যেন। সাদ, আমি ভুল করলাম না তো? স্বামীর চাপা আর্তনাদ, আমার ছোট্ট পাখিটার কোনো ক্ষতি হবে না তো? কি করে আমি শামকে দিব বল? ও যে আমার 3 বছর আগে বিয়ে করা হালাল স্ত্রী। সাদ বিস্ফোরিত নয়নে অচির দিকে তাকালো। সাদের তাকানো দেখে অচি বলে, ছোট আব্বু আর বাবা উপস্থিত থেকে আমার আর অনুভূতির বিয়ে দিয়েছে। সাদ অচিকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাই তো বলি, শালা ওই অনুবার সাথে এত চিপকে থাকিস কেন? শ্যামকে মেনে না নেওয়ার কিছুই নেই। ছেলে দেখতে শুনতে সব দিক দিয়ে পারফেক্ট। এখন হয়তো ভালোবাসা নেই, কিন্তু পবিত্র বন্ধনে একসময় এমনিতেই ভালোবাসা তৈরি হবে। অনুভা অচির রুমে চুপ করে ঢুকলো। অচির বিছানায় চুপ করে শুয়ে আছে। অনুভার পায়ের আওয়াজ শুনে মনে মনে হাসলো। বোকা পাখি খাঁচায় বন্দি হতে চলে আসছে। অনুভা অচির হাতে নাগালে আসতেই টান দিয়ে বুকের উপরে ফেলে দিল। অছি উল্টো অনুভাকে বুকের নিচে ফেলে দিল। চোর ধরা পড়ে বোকার মতো হাসছে। অছি অনুভার গলার নিচে মুখ ডুবিয়ে দিল। আচমকা অচির এমন ছোঁয়ায় অনুর ছোট্ট শরীর কেঁপে উঠল। অনুভা লজ্জায় রাঙা পুরো মুখশ্রীতে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। অনুভূতি, এই বাড়ি দেনমোহর হিসেবে তোমাকে দিয়েছি, তাই অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও নিচ্ছি। তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিতে চাই। দিবে অনুমতি? অজি অনুভার রঙিন মুখশ্রীতে তাকিয়ে আছে। অনুভা লজ্জায় লাল হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। সে তো চায় তার অচি ভাই তাকে পুরোটা গ্রহণ করুক। অনুভা চোখ বন্ধ করে 2 হাত দিয়ে অচির গাল জড়িয়ে ধরল। অচি বুঝে গেল তার ছোট্ট অনু সম্মতি দিয়েছে। অনুভাকে বাচ্চাদের মতো করে বুকের উপর নিয়ে অচি গভীর ঘুমে আচ্ছন্ন। ছোট ব্যথাতুর দেহটা অচির শক্ত বস্ত্রহীন বক্ষে লেপ্টে আছে। অনুভার ফুসফুস শ্বাস অচির গলার নিচে আছড়ে পড়ছে। অচি পাশ ফিরতে গিয়ে বুকের উপর ছোট্ট বিড়ালছানাকে অনুভব করে ঘুম ভেঙে গেল। পাশ থেকে ফোন হাতড়ে নিয়ে ঘড়ি দেখে চমকে উঠল। সকাল 8টা বাজে। ঘুমন্ত অনুর মুখে উঁচু করে তুলে ললাটে গভীর ওষ্ঠদ্বয় চেপে ধরল। অনুভা নড়ে চড়ে উঠল। ঘুমো ঘুমো চোখে অচির দিকে তাকিয়ে মুচকি হাসল। উঠতে গিয়ে শরীর ব্যথায় কুকিয়ে উঠল। রাতের কথা মনে হতেই ঠোঁট উল্টে কেঁদে উঠল। অচির শক্ত করে বুকের সাথে চেপে ধরল। খুব কষ্ট হচ্ছে? একদম আমার সাথে কথা বলবেন না। আপনি খুব খারাপ, খুব। এত বাজে কাজ কি করে করলেন? আমাকে অনেক ব্যথা দিয়েছেন। অচি অনুকে চাপড়ে ধরে উঠে বসালো। অনুভা হু হু করে কেঁদে যাচ্ছে। অনুভূতি, তুমি অনুমতি দিয়েছ জন্যই তো ছুঁয়েছি। এটাকে ছোঁয়া বলে? আমি ভাইয়াকে সব বলে দিব। আপনি আমার সাথে কি কি করেছেন সব বলে দিব। অচি মহা বিপদে পড়ে গেল এই বাচ্চা বউটাকে নিয়ে। অনুভূতি, বিয়ে হলে এসব হয় পাখি? একটা কথা বলবেন না। অনুভা হিচকি তুলে কাঁদছে। কান্নার কারণে কথা বলতে পারছে না। দেখো পাখি, তোমার আয়রা আপুর কিছুদিন পর বাবু হবে, তাই না? অনু কান্না বন্ধ হয়ে গেল। কেন জান? কারণ তোমার আপুর বিয়ে হয়েছে, তাই। বিয়ে হলে সবাই এমন করে। অনুর কান্নার জোর বেড়ে গেল। আবার কি হলো? আমার ভাইয়া আপু। অচির রাগের মাথা ফেটে যাচ্ছে। আর একটা বাজে কথা বললে রাতের মতো এখন আবার ধরবো। অনুভার সাথে সাথে চুপ হয়ে গেল। জায়গা মতো কথা লেগেছে। অচির চাদর দিয়ে অনুকে পেঁচিয়ে ওয়াশরুমে ঢুকলো।
ছোট দেহটা সুন্দরভাবে পরিষ্কার করে দিল। ফ্রেশ হওয়ার সময় এক দফা কান্নাকাটি করলো। অচির কামড়ের দাগগুলো ফর্সা গায়ে রক্ত জমা হয়ে আছে, পানির ছোঁয়ায় কামড়ে ধরছে। অচি তখন ওর শরীরটা দেখালো। অনুভা পুতুলের মতো চুপ করে থেকে অচির সবকিছু উপভোগ করলো। অনুকে ফ্রেশ করে বিছানায় বসিয়ে আসলো, নিচেও ফ্রেশ হয়ে নিল। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। নায়ককে আটকে রেখে আয়াত খানের মৃত্যুর সঠিক তথ্য বের করেছে। নায়ক অনেকবার অনুকে তার সাথে বিয়ে দেওয়ার অনুরোধ করেছে, কেউ রাজি হয়নি জন্য ভেতরে ভেতরে খেপেছিল। তখন শুনল তারা অচির হাতে তুলে দিতে আসছে, তখনই লোক দিয়ে অ্যাক্সিডেন্ট করায়। আয়শার সাথে স্বামীর সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছে। আয়শা লক্ষ্মী মেয়ের মতো সব আগলে নিয়েছে। অনুভা আজও জানে না শ্যাম তাকে ভালোবাসতো। আয়রার মাসখানেকের মধ্যেই ডেলিভারি হবে। অনুভা ঢুলতে ঢুলতে সারা খানের কাছে আসলো। সারা খান ভাত মাখিয়ে অনুর মুখে ধরতেই পেট উল্টে বমি করে দিল। বেশ কিছু দিন হলো সব কেমন গন্ধ লাগে। সকালে অচি পালস চেক করে খুশিতে আত্মহারা হয়ে অনুকে দীর্ঘক্ষণ কোলে নিয়ে বসেছিল। আদরে আদরে সারা মুখ ভরিয়ে দিয়েছে। কানে কানে বলে, অনুভা হঠাৎ এত অসুস্থ হওয়ার কারণ কেউ বুঝতে পারছে না। সারা খান ফোন হাতে নিয়ে আরহাম খানকে কল দিলে দরজার কাছে বেঁচে উঠল। তাকিয়ে দেখে খানবাড়ির ছেলেগুলো ভেতরে আসছে। সবার হাতে মিষ্টির কার্টুন দেখে মেয়েরা হা হয়ে গেল। অচি অনুভার ক্লান্ত শরীরের কাছে বসলো। অচি হঠাৎ এত মিষ্টি কেন আনালো? তাদের অফিস থেকেই বা এত আর্জেন্ট ডেকে আনলো কেন? তার কারণ কেউ জানে না। আয়াজ অনুভার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, এত বমি করছো কেন? সমস্যা বলো বাচ্চা। অনুভা হাত দিয়ে অচিকে দেখিয়ে দিল। বমির সাথে অচির কি সম্পর্ক কেউ বুঝতে পারছে না। সাদার সিয়াম মিটিমিটি হাসছে। আজ অচির ঠোঁটে চওড়া হাসি। শ্যাম কৌতূহল নিয়ে সবার দিকে তাকিয়ে আছে। তাকেও ডেকে এনেছে অচি। তোমার বমির সাথে অজির কি সম্পর্ক, খুলে বলো। অচি কোনো কথা ছাড়াই প্যাকেট থেকে প্রেগনেন্সি কিট বের করে দিল। কিটিনোর উপরে 2টো লাল দাগ দেখে সবাই ছটকা খেল। সারা খান থরথর করে কাঁপছে। আয়াজের মুখ শুকিয়ে কালো হয়ে গেল। অনু, তুমি প্রেগনেন্ট? অনুভা উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আয়াজের চোখ দিয়ে ছড়ছড় করে পানি পড়া শুরু হলো। ভাঙ্গা ভাঙ্গা গলায় জিজ্ঞাসা করলো, কিভাবে? অনুভা আবার অচিকে দেখিয়ে দিল। আয়াজ কোনো কথা ছাড়া অচির গালে ঠাক করে চড় মারতে গেলে অনু চিৎকার দিয়ে উঠে বলে, মারবেন না, অজি ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছে। সবাই আরেক দফা ছটকা খেলো। আরহাম খান হাসতে হাসতে অনুভার কাছে এসে বুকে টেনে নিলেন। অচির সাথে বিয়ের সব ঘটনা খুলে বললে সবাই অবাক হয়ে গেল। খানবাড়ির খুশির হাজার গুণ বেড়ে গেল। এক এক করে সবাই অনুকে জড়িয়ে ধরলো, আদর করলো। শ্যাম চমৎকার হাসি দিয়ে বড় ভাইয়ের মতো অনুভার মাথায় হাত বুলিয়ে দিল। ভালোবাসার মানুষ খুশি থাকলেই যেন প্রকৃত প্রেমিক শান্তি পায়। সবার মাঝে থেকে অচি টান দিয়ে অনুকে কোলে তুলে ধূপধাপ পা ফেলে উপরে চলে গেল। পেছনে এক ঝাঁক মানুষের কল্পনানি হাসি অপেক্ষা করে।